এই জায়গাটায় নদী থেকে পাথর ওঠানো হয়। পাথর উঠিয়ে নদীর পাড়ে একের পর এক রেখে রেখে পাথরের পিরামিড বানিয়ে ফেলেছে কতগুলো। তিতির সেই পাথরের পিরামিড গুলোই দেখছিল, আর দেখছিল বিছানাকান্দি পাহাড়। না পৌঁছালেও পাহাড়গুলো স্পষ্টই দেখা যাচ্ছিল। দুপাশে পাহাড়, মাঝখানে ফাঁকা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো দুই পাশের পাহাড় একদমই সমান উচ্চতা। আল্লাহ বুঝি গজ ফিতা দিয়ে মেপে মেপে বানিয়েছেন। তিতির ভেবেছিল দূর থেকে পাহাড়গুলোকে নীল মনে হচ্ছে, কিন্তু এখন দেখছে পাহাড়গুলো আসলেই নীল রঙের। পাহাড়ের নিচের দিকটা গাঢ় নীল, উপরটা হালকা নীল। মুগ্ধ বলল, তিতির এইদিকে তাকাও, পানিটা দেখো। তিতির তাকাতেই দেখতে পেল পানিটা স্পষ্ট দুই রঙের। এক পাশের নদীর পানি যেমন হয় হালকা সবুজ ভাব, আর এক পাশে স্বচ্ছ নীল পানি। পানির নিচের বালু, ছোট ছোট মাছ, শৈবাল সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তিতির এক্সাইটমেন্টে মুগ্ধর হাত চেপে ধরে পড়ল, এটা কি করে সম্ভব? হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি। উফ, এত সুন্দর পানি! তিতির নীল পানিগুলো হাতে করে ওঠালো, হাতের মধ্যেও পানিগুলো নীলই দেখলো। তিতির মুগ্ধকে বলল, দেখো, আমি প্রথমে ভেবেছিলাম আকাশের রিফ্লেকশন বুঝি, কিন্তু পানিগুলো আসলেই নীল। নীলই তো, এখানে সবই নীল। এখনই বুঝবে না, পৌঁছেনি তখন বুঝতে পারবে। বিছানাকান্দি পৌঁছেই তিতিরের চোখে নীলের নেশা ধরে গেল। আকাশ নীল, পাহাড় নীল, পানি নীল। নীলের যে কত রকম শেড হতে পারে বিছানাকান্দি না এলে বুঝতেই পারা যাবে না। ওরা নৌকা থেকে যেখানে নেমেছে তার একটু সামনে থেকেই পাথর শুরু, ছোট বড় অসংখ্য পাথর। সামনেই ভারতীয় সীমান্ত, ও পাশে শিলং। শিলং থেকে বয়ে আসা নদীটি সেই নীল পানির উৎস। অজস্র পাথরের বুকের উপর দিয়ে বয়ে চলেছে নদীটি। এখানে নদীতে হাঁটু সমান পানি, তার নিচে পাথর। যেখানে ওরা নৌকা থেকে নেমেছে সেখানে গিয়ে নদী গভীর হয়েছে। নীল সৌন্দর্য দেখতে দেখতে তার মধ্যে হারিয়ে গিয়েছিল তিতির। নিজের অবচেতন মনেই একটার পর একটা পাথর লাফিয়ে লাফিয়ে পার হয়ে নেমে যাচ্ছিল পানিতে। মুগ্ধ মাঝির ফোন নাম্বার নিচ্ছিল যাওয়ার সময় যোগাযোগ করার জন্য। নাম্বার নিয়ে তাকাতেই দেখে তিতির অনেক দূর নেমে গিয়েছে। মুগ্ধ দৌড়ে এক পাথর থেকে অন্য পাথরে গিয়ে ভেজা পিচ্ছিল পাথরে যাওয়ার আগেই ধরে ফেললো তিতিরকে। রেগে গিয়ে বলল, তোমার বুদ্ধি সত্যি তো আল্লাহর রহমতে কম না, তাহলে মাঝে মধ্যে এমন গাধামি করো কেন? হ্যাঁ? তিতির অবাক হয়ে বলল, আমি কি করলাম? আমি ফোন নাম্বারটা নেওয়া পর্যন্ত অপেক্ষা করা গেল না? একা একা নামছিলে কেন? সাহস ভালো, কিন্তু এত সাহস তো ভালো না। ইস, সরি, তুমি যে আসছিলে না খেয়ালই করিনি। আমি তো ভেবেছিলাম তুমি সাথেই আছো। খেয়াল করবে না কেন? হ্যাঁ, আরে এত সৌন্দর্য দেখে আমার তো মাথায় ঠিক নেই, পাগল হয়ে যাচ্ছি। রাগ করো না প্লিজ। ড্যাম ইওর রাগ। জানো পাথরগুলো কতটা পিচ্ছিল? পিছলে পড়ে গেলে শুধু ব্যথাই পাবে তা না, স্রোতের সাথে ভেসে হারিয়ে যাবে নদীর মধ্যে। আমি তো সাঁতার জানি। আমি তো সাঁতার জানি। হ্যাঁ, সাঁতার জানে। স্রোতের ভয়াবহতার ব্যাপারে কোনো আইডিয়া আছে তোমার? তিতির প্রায় কান্না করে দিচ্ছিল। চোখের পানি ছিল না, কিন্তু গলাটা কেঁপে উঠল যখন বলল, সরি, আর এরকমটা করবো না। তিতির প্রায় কান্নাই করে দিচ্ছিল। চোখে পানি ছিল না, কিন্তু গলাটা কেঁপে উঠল যখন বলল, সরি, আর এরকম করবো না। মুগ্ধর বুকটাও সাথে সাথে কেঁপে উঠল। বলল, আরে রে, কাঁদছো নাকি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তাই একটু কড়া কথা বলে ফেলেছি। তিতির সামলে নিল, বলল, না ঠিক আছে। মুগ্ধ তিতিরকে কোলে তুলে নিল, তারপর পানির মধ্যে নামতে নামতে বলল, বকেছি তো, পরে বেশি করে আদর করে পুষিয়েও দেব। মন খারাপ করো না প্লিজ। তুমি যদি পা পিছলে পড়ে যেতে, ব্যথা পেতে না বলো? পাথরের সাথে ঘষা খেয়ে তোমার এই সুন্দর সুন্দর পা গুলো ছিলে যেত না? তুমি আমার পা দেখেছো কিভাবে? কেন? তুমি যখন 3/4 পড়েছো তখনই তো। যখন যখন বলতে? আমি তো ট্যুরে যাওয়া ছাড়া পড়ি না। ওই তো নাফাখুম ট্রিপে দেখেছি, আজ দেখেছি। মানে কি? এখন না হয় বুঝলাম দেখেছো, আমি তোমার গার্লফ্রেন্ড, তাকাতেই পারো। কিন্তু নাফাখুম ট্রিপে তো আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম না, তখন কেন দেখেছো? মুগ্ধ অপ্রস্তুত হয়ে বলল,
না মানে এত সুন্দর জিনিস দেখে কি চোখ ফিরিয়ে রাখা যায় বলো? তাছাড়া আমি ততদিনে উম তোমাকে ভালোবেসেই ফেলেছিলাম। আকর্ষণটা একটু বেশিই ছিল। তোমার সবকিছুতেই নজর দিতাম। তিতির চোখ বড় বড় করে বলল, সবকিছু বলতে? ততক্ষণে ওরা পানিতে নেমে গিয়েছে। তিতিরকে পানির নিচের পাথরের ওপর বসিয়ে বলল, না না, নেগেটিভলি নিও না। মানে আমি তোমার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম এই আর কি। একদিন তোমার পেটও দেখে ফেলেছিলাম। তিতির চোখগুলো এবার বেরিয়ে আসতে চাইলো। বলল, নাফাখুম ট্রিপে? হুম, কিভাবে? ওই যে যেদিন আমরা রোমাক্রি পৌঁছালাম, তুমি গোসল করে বাইরে এসে কাপড় মেলে দিচ্ছিলে, তখন তোমার টপসটা একটু উঠে পেটটা বের হয়ে গিয়েছিল। তার মানে তো অ্যাক্সিডেন্টালি বের হয়ে গিয়েছিল। আর তুমি কিনা হাঁ করে দেখছিলে? না রে বাবা, আমি একবার দেখে চোখ ফিরিয়ে নিয়েছিলাম। কে জানে, কিন্তু তারপর অনেকদিন চোখ বন্ধ করলেই ভেসে উঠত সেই দৃশ্যটা। উফ! তিতির ওর বুকে একটা কিল বসিয়ে দিল। বলল, যাহ, অসভ্য লোক একটা। মুগ্ধ হেসে বলল, আচ্ছা শোনো না, যখন তোমাকে কোলে তুলে হাঁটছিলাম তখন আশেপাশের মানুষগুলো তাকিয়েছিল। হুম, খেয়াল করেছি আমি। দেখুক গিয়ে। তুমি খুব এনজয় করো না মানুষ যখন হাঁ করে দেখে আমাদের? করি তো, খুব প্রাউড ফিল করি আমি। মুগ্ধ হাসলো। কথা বলতে বলতেই মুগ্ধ পানিতে শুয়ে পড়ল, কিন্তু একটা হাত তিতিরকে ধরে রেখেছিল। তিতির বলল, এই, এত স্রোতের মধ্যে তুমি শুয়ে পড়লে যে? আমার ভয় লাগছে কিন্তু। মুগ্ধ পুরো শরীর পানির নিচে, মাথাটা পানির নিচ থেকে উঠিয়ে বলল, কিচ্ছু হবে না, প্রোটেকশন আছে। ওই দেখো, পা একটা পাথরে আটকে রেখেছি। প্লিজ ওঠো তুমি, আমার ভয় করছে। কারণ আমার বসে থাকতেই তো প্রবলেম হচ্ছে। তুমি ধরে না রাখলে স্রোতের তোড়ে কবেই ভেসে যেতাম। তুমি আমাকে নিয়ে নাফাকুমের মতো ভয়ঙ্কর জায়গায়ও ভয় পাওনি, আর এইখানে ভয় পাচ্ছ? ওখানে তো সেফটি বেল্ট ছিল, এখানেও পা ঠেকানো ওই পাথরটাই সেফটি। উফ তিতির, তুমি না। উঠে বসলো মুগ্ধ, তারপর বলল, আমি তোমাকে ধরে রেখেছি, তুমি একটু শো। এত মানুষের মধ্যে আমি শোবো? এত মানুষ কোথায় পেলে? বিছানা কান্দিতে অনেক মানুষ হয়, এখন তো মানুষ নেই বললেই চলে। তবু যে কয়জন আছে তারা আমার অপরিচিত। বাপরে, বিছানা কান্দির বিছানায় না শুয়ে গেলে অনেক বড় কিছু মিস করবে। কেউ তোমার দিকে তাকিয়ে নেই বাবা। একা থাকলে হয়তো তাকাতো, কিন্তু এত হ্যান্ডসাম একটা ছেলে আছে সাথে, ওরা তো বুঝে তাকালে চোখ গেলে দেব। তিতির একটা হাসি দিয়ে শুয়ে পড়ল পানির মধ্যে। মুগ্ধ হাত ধরে থেকে বলল, পুরো শরীর পানির নিচে ডুবিয়ে দাও, শুধু মাথাটা পাথরটার উপরে রাখো, তাহলে কানে পানি যাবে না। তিতিরও তাই করলো। মুগ্ধ বলল, আরে আমার দিকে তাকিয়ে আছো কেন? চোখ বন্ধ করে রাখো। তিতির চোখ বন্ধ করলো। মুগ্ধ আবারও বলল, হাত দুটো দুপাশে ছড়িয়ে দাও পাখির মতো, তাতে পানির মধ্যে শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারবে। তিতিরও তাই করলো। তারপর মুগ্ধ ওকে ছেড়ে দিল। ছেড়ে দিতেই তিতির তাকিয়ে বলল, আমি পারবো ব্যালেন্স রাখতে, কিন্তু তুমি ধরে থাকো, ভালো লাগে। না তিতির, কিছু কিছু জিনিস ফিল করতে হয়, একা হওয়া প্রয়োজন। এখানে কোনো মানুষজন না থাকলে দুজনে মিলে ফিল করা যায়। এমন কিছু ফিল করাতাম তোমাকে। যেহেতু মানুষজন আছে তাই একটা কথাও না বলে যেভাবে বললাম ওইভাবেই থাকো কিছুক্ষণ। আমি পাশেই আছি। তিতির আর কথা বলল না। মুগ্ধ যেইভাবে বলল সেইভাবেই শুয়ে পড়ল। কোনো অজানা পাহাড়ের অজানা ঝর্ণার গা বেয়ে নেমে আসা হিম শীতল পানি তিতিরের সারা অঙ্গ ছুঁয়ে যাচ্ছে। এভাবে ছোঁয়ার জন্য আবার শাস্তি দেবে না তো মুগ্ধ? এ কথা ভেবে নিজের মনেই হেসে উঠল তিতির। আস্তে আস্তে টের পেল নদীর কল কল ধ্বনিতে মুখরিত চারপাশ। শব্দটা যেন ওর বুকের ভেতর হচ্ছে। আসলে তো তা নয়, কিন্তু শব্দটা পানির মধ্যে আর স্রোতের পানিগুলোর কানের কাছে যে অন্য কোনো শব্দ আর কানেই আসছে না। শব্দটা আস্তে আস্তে কেমন যেন করুণ শোনালো, কিন্তু এত অসাধারণ যে কোনো ওস্তাদের বাজানো শান্তুর
সেতার বা শারদের চেয়ে কোনো অংশে কম মনে হলো না। কখন যে তিতির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সে বুঝতেই পারল না। নদীর নীল জলে তা কেউ জানলও না। এক সময় মুগ্ধ বলল, এবার চোখ দুটো খুলে আকাশের দিকে তাকাও। তিতির তাকাতেই অন্যরকম একটা অনুভূতি রইল। একটু আগের সব অনুভূতি তো রইল, সাথে আরো যোগ হলো খোলা নীল আকাশের সৌন্দর্য। এবার মনে হতে লাগলো ও এমন কোনো অচেনা জগতে আছে যেখানে একই সাথে পাখির মতো আকাশে ওড়া যায়, আবার জলকন্যার মতো পানিতে সাঁতারও কাটা যায়। কয়েক ঘন্টা পানিতে থাকার পর যখন ওরা পানি থেকে উঠলো, হঠাৎই বৃষ্টি নামলো, ব্যাপক বৃষ্টি। তিতির চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি বিলাস করছিল, কিন্তু মুগ্ধর প্রচন্ড ক্ষুধা লেগেছে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গিয়েছে। সেই সকালে খেয়ে বেরিয়েছে, পথে আস্তে আস্তে হাবি চাবি খেয়েছে। তিতির খুব ভুল হয়ে গেছে একটা জিনিস। তিতির চোখ খুলে মুগ্ধর দিকে তাকিয়ে বলল, কি? ভাত খেয়ে পানিতে নামা উচিত ছিল। স্রোত ছিল যে অনেক, স্রোতের সাথে পাল্লা দিয়ে পানিতে থাকার এনার্জি শেষ। আহারে, তা খেয়েই নামতে। খেয়াল ছিল না, তাছাড়া তখন তো আর খিদেও ছিল না। তোমার খিদে পায়নি? বুঝতে পারছি না, আসলে আমি এখনো ঘোর থেকে বের হতেই পারছি না। স্বাভাবিক, প্রথমবার এমনই হয়, কিন্তু আমার তো ভাত খাওয়ার জন্য জানটা বের হয়ে যাচ্ছে। ইস! ততক্ষণে মাঝি আর রাজু ওদের দেখতে পেয়ে চলে এসেছে। তিতির ওদের জিজ্ঞাসা করলো, ওই দোকানটাতে ভাত পাওয়া যায়? রাজু বলল, না আফু, চিপস, কেক, বিস্কিট এইসবই আছে। মুগ্ধ বলল, ভাত হাদার পাড় ছাড়া পাওয়া যাবে না, না? না। তিতির বলল, হাদার পাড় গিয়ে খাই তাহলে? মুগ্ধ বলল, আমার লাশ যাবে তাহলে, কারণ ওইটা অনেক দূর। দূর? তোমার যত আজে বাজে কথা। তিতির দোকানে চলে গেল। মুগ্ধ বলল, আরে আরে, কোথায় যাও? তোমার লাশ হওয়া ফেরাতে। দোকানে গিয়ে বলল, ভাই, এখানে ভাত পাওয়া যাবে? দোকানদার বলল, না, চাল পাওয়া যাবে। মুগ্ধ ততক্ষণে দোকানদারের সামনে চলে এলো, বলল, আরে পাগল, এটা কি চালের দোকান? দোকানদার বলল, এখানে চাল নাই। তিতির বলল, প্লিজ কিছু চাল বিক্রি করুন, যেভাবেই হোক, আমার স্বামীর ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। তিতিরের কথায় মাঝি আর রাজু হেসে দিল। মুগ্ধ দোকানদার হাঁ হয়ে চেয়ে রইল। তিতির বলল, প্লিজ ভাত না হলে চাল কিছু একটা ব্যবস্থা করুন। দোকানদার কিছু বলার আগেই মুগ্ধ বলল, আমার খিদে নেই, চলো। অযথা বিরক্ত করছো ওনাকে, থাকলে তো দিতই। মুগ্ধ জোর করে নিয়ে যাচ্ছিল তিতিরকে। পেছন থেকে দোকানদার ডাকলো, ও ভাই, দাঁড়ান। ওরা দাঁড়ালো। দোকানদার বলল, আমার বউ খুদের ভাত পাঠাইছিল, আমি আর আমার ভাই খাওয়ার পরও আছে, খাইবেন? তিতিরের মুখে বিশ্ব জয় করা হাসি ফুটে উঠল। মুগ্ধ কিছু বলার আগেই লাফিয়ে পড়ে বলল, হ্যাঁ খাবই, খুদের ভাত তো ওর খুব প্রিয়। মুগ্ধর মনে পড়ছে না খুদের ভাত আবার ওর কবে প্রিয় হলো। দোকানদার উঁচু উঁচু করে বেড়ে এক প্লেট খুদের ভাত দিতেই তিতির মুগ্ধর হাতে দিয়ে বলল, এই নাও, খাও। আর এক প্লেট যখন দিতে নিল, তিতির বলল, না না, আর লাগবে না, আমি খাবো না, ওর জন্যই চাইছিলাম। মুগ্ধ এখনো খাওয়া শুরু করছে না দেখে দোকানদারের দাওয়ায় বসে তিতির হাত ধুয়ে নিজেই খাইয়ে দিল। মুখে দিয়ে মুগ্ধর মনে হলো অমৃত খাচ্ছে। শুধু ক্ষুধার জন্য না, রান্নাটাও ছিল বেশ চমৎকার। বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছে বোধহয়। ঘ্রাণেই অর্ধেক পেট ভরে যাচ্ছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। ভেজা শরীরে বিয়ে না করা বউ কিংবা বউয়ের থেকেও বেশি এমন মানুষটার হাতে তাহারই ভালোবাসা দিয়ে জোগাড় করা খাবার খেতে খেতে মুগ্ধর বুকের ভেতর আবেগের তোলপাড় শুরু হয়ে গেল। মেয়ে হলে হয়তো এতক্ষণে কেঁদেই ফেলতো, নাই বা পেল ওকে সারা জীবনের সহধর্মিণী হিসাবে। যা পেয়েছে ওর কাছ থেকে, এমনকি এখনো পাচ্ছে, তা অনেক ভালোবেসে সার্থক হয়ে বিয়ে করা বউয়ের কাছ থেকেও এর 100 ভাগের 1 ভাগও পায় না। মুগ্ধ বলল, শুধু আমাকে দিচ্ছ কেন? এতটা কি আমি একা খেতে পারবো? হ্যাঁ পারবে। না পারবো না, তুমিও খাও। আর এটা অনেক টেস্টি, না খেলে মিস করবে। উফ, তুমি খাও তো। তুমি না খেলে আমিও খাবো না। অগত্যা তিতিরও খেলো মুগ্ধর সাথে। খাওয়া শেষ হতেই তিতির দোকানদারকে বলল,
ভাই, আপনার নাম কি? সুরজ আলী। সুরজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। সরোজ আলী কোনো অজানা কারণে লজ্জা পেল। বলল, না না আপা, কি যে বলেন। মুগ্ধ বলল, সরোজ ভাই, আমি জানি আপনি এটা বিক্রি করেন না। আপনার স্ত্রী যত্ন করে আপনার জন্য রান্না করে পাঠিয়েছেন। তবু আমরা ক্ষুধার সময় খেয়েছি। আপনি যদি দামটা রাখেন আমরা খুশি হব। সরোজ আলী বলল, না না ভাইজান, আমি টাকা রাখতে পারবো না। এটা তো আমার ব্যবসার জিনিস না। আর বাড়তিই তো ছিল। তবু ভাই রাখেন। আর লজ্জা দিয়েন না। এমনিতেই আমার বউ অনেক লজ্জায় ফেলেছে। সরোজ আলী টাকাটা রাখতে চাচ্ছিল না। মুগ্ধ জোর করে তার হাতের মুঠোয় টাকা গুঁজে দিল। তিতির বলল, সরোজ ভাই, আজ থেকে আপনি আমার ভাই। আমাদের ছেলে মেয়েদের নিয়ে আপনার বাড়িতে বেড়াতে আসবো। ভাবিকে বলবেন এইরকম খুদের ভাত রান্না করতে। এটা পৃথিবীর অন্যতম সুস্বাদু খাবার। সরোজ আলী অবাক হয়ে চেয়ে রইল। লোকটি বোধহয় খুব আবেগী, কারণ তিতিরের কথায় তার চোখ ছলছল করে উঠল। সে বলল, অবশ্যই আসবেন আবা। নৌকার কাছে যেতে যেতে তিতির বলল, আমি তোমাকে লজ্জায় ফেলেছি না? মুগ্ধ এক হাতে ওকে বুকে ধরে হাঁটতে হাঁটতে বলল, এত ভালোবাসিস কেন রে পাগলি? তিতির আহ্লাদে আটখানা হয়ে গেল। মুগ্ধ আবারও বলল, আমাদের ছেলে মেয়েদের নিয়ে আসবে মানে? যেটা বাস্তবে কখনো হবার নয় সেটা যদি কল্পনাতে ভেবে সুখ পাওয়া যায়, তাতে দোষের কি? মুগ্ধ তিতিরের কপালে একটা চুমু দিল। তিতির চোখ বন্ধ করে তার সাদরে গ্রহণ করলো। তারপর বলল, আচ্ছা, তখন যে বলেছিলে মানুষজন না থাকলে দুজনে মিলে উপভোগ করা যায় এমন কিছু করতে, সেটা কি? তোমাকে আমার বুকে আর একবার পিঠে নিয়ে সাঁতার কাটতাম। সিরিয়াসলি? হ্যাঁ। পারবে তুমি? কেন পারবো না? তোমার ওজন কত? 50? না, 48। আর আমার 80। ভরসা হয় না? তাছাড়া পিউকে পিঠে নিয়ে সাঁতরাতে পারলে তোমাকে নিতে পারবো না? তোমরা তো অলমোস্ট সেম। ওর ওজন হয়তো তোমার থেকে সামান্য বেশি। তাহলে প্লিজ চলো। এখন তো মানুষজন একদমই নেই বললেই চলে। মুগ্ধ হাসল। বৃষ্টি, ব্যাপক বৃষ্টি, ঝুমঝুম বৃষ্টি। নদীর নীল পানিতে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে, আর শামুকের শেপ তৈরি হচ্ছে পানিতে। তার মধ্যে উল্টা সাঁতার দিচ্ছে মুগ্ধ। মুগ্ধর বুকের উপর ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে তিতির। যতটা কষ্ট হবে ভেবেছিল মুগ্ধ, ততটা হচ্ছে না, কারণ তিতির ওর পা দিয়ে সাঁতরাচ্ছে মুগ্ধর বুকের উপরে শুয়ে শুয়ে। দুইজন একসাথে পা দিয়ে পানিগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে সরিয়ে সাঁতার কাটছে, আর পাগলের মতো হাসছে। হাসির শব্দ ফাঁকা জায়গায় বারবার বাজছে, কিন্তু আস্তে আস্তে যখন মিলিয়ে যাচ্ছে তখন বড্ড করুণ শোনাচ্ছে। তাতে অবশ্য কিছু যায় আসে না ওদের। ওরা আজ ভাসছে। আজ ওরা মানুষ নয়, ওরা জল মানব আর জল মানবী হয়েছে। গোয়েনঘাটির নৌকার ঘাট থেকে কিছুটা আগে গাড়ি রেখেছিল মুগ্ধ। সাঁতরে সাঁতরে শরীর ক্লান্ত দুজনেরই। যা খেয়েছিল তা সব শেষ। এটুকু হেঁটে গাড়ির কাছে আসতেও খুব কষ্ট হলো। এসে মুগ্ধ বলল, তুমি গাড়িতে ঢুকে চেঞ্জ করে নাও। তোমার হয়ে গেলে আমি ঢুকবো। এখানে আমি চেঞ্জ করব? হ্যাঁ। কি আছে দেখার জন্য? আশেপাশে তো কেউ নেই। তা ঠিক, তবুও। আরে মানুষ গাড়িতে কত কি করতে পারে, আর তুমি চেঞ্জ করতে পারবে না? ছি, অলওয়েজ নোংরা কথা বলতে পছন্দ কেন করো তুমি, হ্যাঁ? মুগ্ধ হেসে বলল, আমি একটা খারাপ লোক তাই না? তিতির গাড়ির মধ্যে ঢুকে গেল। মুগ্ধ বলল, নিচু হয়ে চেঞ্জ করে নাও। চিন্তা করো না, কেউ আসতে নিলে আমি তোমাকে বলবো, আর আমিও তোমাকে দেখবো না। তিতির চেঞ্জ করে সামনে চলে গেল। তারপর মুগ্ধ ঢুকে চেঞ্জ করে গাড়ি স্টার্ট দিল। তখনও বাইরে তুমুল বৃষ্টি। হাদারপাড় পৌঁছাতে মুগ্ধ বলল, তিতির চলো ভাত খেয়ে নি। এইখানে ভাতের হোটেল আছে? এখন আবার নামতে ইচ্ছে করছে না, একেবারে রিসোর্টে গিয়ে খাই। খিদে পেয়েছে খুব। ও আচ্ছা, চলো তাহলে। কয়েক কদম হেঁটেই ওরা একটা হোটেলে ঢুকলো। খেতে খেতে তিতির বলল, এই ভাতগুলো এমন কেন? আতপ চালে? আমরা কোন চালের ভাত খাই তাহলে? সিদ্ধ চালের? ও ধুর, এইগুলো আমার গলায় আটকাচ্ছে। আহারে আমার তিতির পাখিটা রে, এই বেলাটা একটু কষ্ট করে খেয়ে নাও।
রাতে রিসর্টে খাবো। অন্য কোনো হোটেলে খেতাম, লাভ নেই। পুরো সিলেটে আতপ চালের ভাত হয়। রিসর্টে আছি বলে যা চাচ্ছি তাই পাচ্ছি, ইভেন সিদ্ধ চালের ভাতও। মুগ্ধ গপা গপ পেট ভরে খেয়ে নিল, কিন্তু তিতির কোনো রকমে অর্ধেকটা ভাত খেলো। তারপর বাইরে আসতেই দেখলো সন্ধ্যা নেমে গেছে। মুগ্ধ বলল, এখানে মেলা হচ্ছে দেখলাম, যাবে? তিতির অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে মেলা হচ্ছে? সিলেটে তো ডেইলি বৃষ্টি হয়, তার জন্য কিছু থেমে থাকে না। আর স্টল আছে, তাই কোনো প্রবলেমও নেই। ঢাকার বাইরে মেলাগুলো কিন্তু অনেক উপভোগ্য হয়। হো, আচ্ছা চলো, যাই একটু ঘুরেই আসি। চলো। ভিজে যাব কিন্তু যেতে যেতে। ভিজলে ভিজবো, একেবারে রিসর্টে গিয়ে চেঞ্জ করে নেব। আচ্ছা চলো তাহলে। মেলায় ঘুরতে ঘুরতে তিতির বুঝলো মুগ্ধর কথা ঠিক। ঢাকা শহরের মেলার থেকে এখানকার মেলা বেশি সুন্দর। খুব ভালো লাগলো ওর। একটা দোকানে ঘুরতে ঘুরতেই মুগ্ধ ডাক দিয়ে বলল, এই এদিকে এসো। তিতির মুগ্ধর কাছে গিয়ে বলল, কি? মুগ্ধ ওকে একটা লাল মণিপুরি শাড়ি দেখিয়ে বলল, দেখো শাড়িটা সুন্দর না? হ্যাঁ সুন্দর, তোমার জন্য নিই? এই না, এমনিতে যেটা কাল কিনেছো ওটা বাসায় নিতে পারবো না। আর একটা নিয়ে কি হবে? আজ রাতে পরবে, আর আমি হাঁ করে দেখবো। দেখো না, শাড়িটা কত সুন্দর, লাল, তোমাকে খুব ভালো লাগবে এটাতে। লাল শাড়িতেও কত দেখেছো। আচ্ছা কালকের শাড়িটাতেও অর্ধেক লাল। রিসর্টে গিয়ে ওই শাড়িটা পরবো না, তখন দেখো। এটা কিনে শুধু শুধু টাকা নষ্ট করো না। টাকা নষ্ট বলছো কেন? হ্যাঁ, এইসব শাড়ির দাম বেশি না। তাছাড়া আমি দেখব, সেটার কি দাম নেই? এই জন্য আমি কোনো কিচ্ছু কেনার আগে বলি না। বলে কিনতে গেলেই তুমি এরকম উল্টা পাল্টা কথা বলে পুরো মুডটাই নষ্ট করে দাও। এরকম করলে তোমার সংসার ভেসে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি, খুব ভুল হয়েছে আমার। যাও, গিয়ে কেনো, যাও। মুগ্ধ শাড়িটা কিনে নিল। তারপর বলল, তিতির, আমি একটু ওয়াশরুমে যাব, 5 মিনিটে আসছি। তুমি ওই দোকানটাতেই দাঁড়াও, কেমন? অন্য কোথাও যেও না, ফোন কিন্তু গাড়িতে। পরে হারিয়ে গেলে খুঁজে পাবো না। তুমি চিন্তা করো না, আমি এখানেই থাকবো। তিতির শাড়ির দোকানের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ চোখে পড়ল পাশে একটা লোক কিছু একটা বিক্রি করছে। মানুষ খুব খাচ্ছে। তিতির লোকটাকে জিজ্ঞেস করলো, মামা এগুলো কি? লোকটা উত্তর দিল, ভাং, ভাঙের শরবত। তিতিরের মনের ভেতরটা নেচে উঠল। ভাঙের শরবত? শুধু শুনেই এসেছে, জীবনে খায়নি। এখন দেখেই খেতে ইচ্ছে করছে, কিন্তু মুগ্ধ এলে কিছুতেই খেতে দেবে না, বলবে নেশা হয়ে যাবে। আরে বাবা, হোক না, একটু আধটু নেশা হলে কি হয়। 7-5 ভেবে মুগ্ধ আসার আগেই 1 গ্লাস খেয়ে ফেললো তিতির। পরে আর 1 গ্লাস দিতেই মুগ্ধ চলে এলো। ওকে দেখতে পেয়ে বলল, তিতির, কি খাচ্ছ এগুলো? ও, তুমি চলে এসেছো? অনেক মজার জিনিস, খাও না। এ কথা বলেই গ্লাসটা মুগ্ধর দিকে ধরল। আগে বলবে তো কি এটা? সারপ্রাইজ, খাও। মুগ্ধ খেয়ে বলল, এটা তো ভাং, তুমি এটার আগেও খেয়েছো? 1 গ্লাস মাত্র, সর্বনাশ করেছে। তারপর ভাঙের দাম মিটিয়ে তিতিরকে টানতে টানতে নিয়ে গেল। গাড়িতে উঠতেই তিতির বলল, এই তুমি রাগ করেছো? মুগ্ধ ঝাড়ি দিয়ে বলল, না, আনন্দে নাচছি। এত রাগ কেন করছো? ভাং তো অনেক মজা। কিছুক্ষণের মধ্যেই নেশা হয়ে যাবে, তখনকার পাগলামিগুলো কে সামলাবে? তিতির দুষ্টু দুষ্টু হাসি দিয়ে বলল, কেন তুমি? একটা কথাও বলো না আমার সাথে। মুগ্ধর এমন ব্যবহারে তিতির রাগ করলো। কি এমন করেছে ও? 1 গ্লাস ভাঙই তো খেয়েছে, তার জন্য এমন ব্যবহার? তিতির সত্যিই আর একটা কথাও বলল না। রিসর্টে ফিরে তিতিরের দিকে তাকাতেই মুগ্ধ দেখতে পেল তিতির ঘুমাচ্ছে। ওর গায়ের কাপড় খানিকটা শুকিয়ে গেছে, ওর নিজের গায়ের কাপড়েও পানি ঝরে গেছে। কখন ঘুমিয়ে পড়লো মেয়েটা? ইস, এইভাবে বকাটা উচিত হয়নি, কিন্তু মাঝে মাঝে এমন বোকামি করে না মেয়েটা। গাড়ি পার্ক করে তিতিরকে কোলে নিয়ে রুমে চলে গেল। ভেতরে ঢুকে ওকে কোলে নিয়েই দরজাটা লক করে দিল। তারপর ওকে বিছানায় শুইয়ে দিয়ে উঠেই যাচ্ছিল, এমন সময় তিতির ওর কলার টেনে ধরে মিষ্টি একটা হাসি দিল। মুগ্ধ হেসে বলল, ঘুমের ভান করা হচ্ছিল?
এত বকলে কি করব তাহলে? তিতিরের গলা শুনেই মুগ্ধ বুঝতে বাকি রইল না যে ওর নেশা হয়ে গেছে। আর হবে নাই বা কেন? ওরই তো মাথাটা ঝিমঝিম করছে। বলল, এত বকলাম কোথায়, হ্যাঁ? কিন্তু এত বকার মতোই কাজ করেছো তুমি। একটু ভাঙি তো খেয়েছি, খেলে কি হয়? নেশা হয় রে বাবা। তিতির মুগ্ধর কলার টেনে ধরে আনলো নিজের কাছে, একদম কাছে। তারপর বলল, নেশা হলেই তো ভালো। নিজেকে কেমন হালকা হালকা লাগে। দুনিয়াটা ঘুরতে থাকে, বেশ লাগে আমার। মুগ্ধ মুচকি মুচকি হাসতে লাগলো। তিতির আচমকা ওর ঘাড়ে হাত রেখে আরো কাছে এনে ওর ঠোঁটটা উথাল পাথাল চুমুতে ভরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ইন্টারকমে ফোন এলো। মুগ্ধ উঠে যেতেই তিতির চিৎকার করে বলে উঠল, কে ফোন করেছে? আমি ওর চাকরিটা আগে খাবো। মুগ্ধ এক কথায় হেসে দিল। তারপর ফোন ধরতেই ওপাশ থেকে ম্যানেজার বলল, স্যার, আপনার ওয়ালেটটা পড়ে গিয়েছিল রিসেপশনে। আমি কি এটা এখন পাঠিয়ে দেব নাকি পরে? ও, থ্যাঙ্কস আলট। প্লিজ পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যে সেই কেয়ারটেকার ছেলেটি ওয়ালেট নিয়ে এলো। মুগ্ধ সেটা কালেক্ট করে ভেতরে আসতেই তিতির ওর গলাটা জড়িয়ে ধরে বলল, আমি ওই শাড়িটা পরবো। ওহো, ওটা তো গাড়িতে। তোমাকে কোলে করে নিয়ে এলাম না, ওগুলো তো আনা হয়নি। দাঁড়াও, নিয়ে আসছি। তিতির মুগ্ধকে আরো শক্ত করে ধরে বলল, না, তুমি যেতেই পারবে না। ওই বদ ছেলেটাকে বলো দিয়ে যেতে, তাহলে মাফ করে দেব। একটু আগে যে ডিস্টার্ব করেছে সেজন্য। মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে হেসে বলল, ওর কাছে কি গাড়ির চাবি আছে? পাগলি, তুমি একটু অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। মুগ্ধ শাড়ি, ভেজা কাপড় সব নিয়ে এসে ঘরে ঢুকলো। বলল, আমি ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে আসি, তুমি শাড়িটা পরে নাও কেমন? তিতির শাড়ি পরে বারান্দায় গিয়ে দেখলো মুগ্ধ ডিভানে বসে আছে। তিতির মুগ্ধর সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখালো আর বলল, কেমন লাগছে আমাকে? মুগ্ধ তিতিরের সামনে দাঁড়িয়ে কোমর জড়িয়ে বলল, পরি, আমার পরি। তিতির তার সেই মিষ্টি হাসিটা দিল। মুগ্ধ বলল, চোখ বন্ধ করো। তিতির চোখ বন্ধ করলো। মুগ্ধ মেলা থেকে কেনা এক পাতা টিপ বের করলো পকেট থেকে। তারপর একটা লাল টিপ পরিয়ে দিল তিতিরের কপালে। তিতির চোখ খুলতেই বলল, শাড়ির সাথে টিপ না হলে চলেই না। তিতির মুগ্ধর গলাটা ধরে পায়ের বৃদ্ধা আঙুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে মুগ্ধর এক কদম কাছে চলে গেল। ও চাইছে মুগ্ধ ওকে আদর করুক। মুগ্ধ বুঝতে পারছিল। তিতিরের কোমরটা আরো শক্ত করে ধরে চুমু খেলো ওর ঠোঁটে অনেকক্ষণ ধরে। তারপর হঠাৎই বিদ্যুৎ চমকালো, বৃষ্টি নামলো। তারপর আচমকাই তিতিরকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো মুগ্ধ। তিতির বলল, চলো না দুজনে ভিজি। ভিজবো, সারাদিন তো প্রাকৃতিক বৃষ্টিতেই ভিজছি, এবার অন্য বৃষ্টিতে ভিজবো। কোন বৃষ্টি? দেখাচ্ছি। মুগ্ধ তিতিরকে কোলে করে হেঁটে হেঁটে নিয়ে বিছানায় নিয়ে শুইয়ে দিল। যতক্ষণ কোলে ছিল তিতির ততক্ষণই মুগ্ধর গলাটা জড়িয়ে ধরে মোহময় দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। তেমনি মুগ্ধও তাকিয়েছিল তিতিরের ঠিক চোখের দিকে। তিতিরকে বিছানায় শুইয়ে দিতেই ওর আঁচলটা পেটের উপর সরে গেছে। এই দৃশ্য দেখা মাত্রই মুগ্ধ যেন সব কন্ট্রোল হারিয়ে ফেলল। নাভিতে নাক ডুবিয়ে ঘ্রাণ নিল কতক্ষণ। তারপর ঠোঁট না সরাসরি জিহ্বা দিয়ে আদর করতে লাগলো নাভিতে। তিতির মুগ্ধর চুলগুলো খামচে ধরে সাপের মতো মোচড়ামুচড়ি করতে লাগলো। উফ, কি করছে মুগ্ধ! ও তো সুখেই মরে যাবে। কিছু বলতে গিয়েও তিতির একটা কথাও যেন বলতে পারল না। হঠাৎ মুগ্ধ ওর খোঁচা খোঁচা দাড়িগুলো ঘষে দিল তিতিরের পেটে। তিতির ব্যথায় একটা চিৎকার দিল। মুগ্ধ ওর ঠোঁটে চুমু দিয়ে চিৎকার থামালো। তারপর তাকিয়ে রইল তিতিরের দিকে। কি মায়া! আল্লাহ, কি পৃথিবীর সব মায়া ওর মুখটাতেই দিয়ে রেখেছে। তিতির চোখ খুলল। মুগ্ধর চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। মুগ্ধ তিতিরের মুখটা ধরে কপালে একটা চুমু দিল। তিতির আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। মুগ্ধর বোঝা চোখ দুটিতেও চুমু দিল। তারপর গালেও চুমু দিল। তারপর ঠোঁটের আশেপাশে। তারপর আবার ঠোঁটেও চুমু খেল। এরপর নেমে গেল গলায়। অজস্র চুমুতে ভরিয়ে দিল। তিতির ততক্ষণে মুগ্ধর কানে আদর করতে শুরু করেছে। তারপর মুগ্ধ উঠে বসলো। তিতিরের কোমরটা ধরে ওকে উঠিয়ে বসালো। আঁচলটা ফেলে দিল। আবার চুমু দিতেই যাচ্ছিল এমন সময় তিতির ওকে বাধা দিল। টি শার্টটা খুলতে বলতে চাইল, কিন্তু সমস্ত আবেগ যেন গলার মধ্যে আটকে গেছে। বলতে না পেরে নিজেই খুলে ফেলল।
মুগ্ধও অবশ্য হেল্প করলো। তারপর তিতির পাগলের মতো আদর করতে লাগলো মুগ্ধর বুকে। মুগ্ধর খুব ব্যথা লাগলেও কিচ্ছু বলেনি, কোনো রকম বাধাও দেয়নি, কারণ একই সাথে ওরও ভালো লাগছিল। আস্তে আস্তে তিতিরের আদর থামলো। এবার চুমু দিতে শুরু করলো। বুক থেকে চুমু দিতে দিতে উপরে উঠতে লাগলো, গলায়ও চুমু দিল। তারপর গালে চুমু দিতেই মুগ্ধ তিতিরের ঠোঁটে আঁকড়ে ধরল। তারপর চুমু দিল। তিতিরও চুমু দিল, যেন প্রতিযোগিতা লেগেছে কে কার থেকে বেশি আর নিবিড়ভাবে চুমু দিতে পারে। ততক্ষণে মুগ্ধর হাত চলে গেছে তিতিরের কোমরে। শাড়ির কুচিগুলো ধরে কোমর থেকে খুলে পুরো শাড়িটাই ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। তারপর মুগ্ধ তিতিরকে উল্টো ঘুরিয়ে ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিল। একটা, দুটো, অসংখ্য। প্রত্যেকটা চুমুতে তিতির কেঁপে কেঁপে উঠছিল। ওর ব্লাউজের ফিতেটা মুগ্ধ এক টান দিয়ে খুলে ফেলল। ব্লাউজের পিছনের হুকগুলো খুলে পিঠে চুমু দিল। তারপর ব্লাউজটা টেনে খোলার সময় বাধা দিল তিতির। কোনো রকমে ঘোর লাগা কণ্ঠে বলল, লাইটটা বন্ধ করে নাও প্লিজ। অস্থির মুগ্ধ বলল, না। কেন? আমার লজ্জা লাগবে না হলে। হুম, লাগুক। আমি তো তোমার লজ্জাটাই দেখতে চাই। আই লাভ ইট। না প্লিজ, আমি তাহলে মরে যাব। আমি তো তাহলে কিছুই দেখতে পারবো না। দেখা লাগবে না, আরেকদিন দেখো। আজ লাইটটা বন্ধ করো, পায়ে পড়ি তোমার। বাইরে তুমুল বর্ষণ, বাতাস আর বৃষ্টির তোড়ে বারান্দার দরজার পর্দা ভেতরে এসে উঠছে। মুগ্ধ গিয়ে লাইটটা বন্ধ করে ফিরে এলো। তবু বাগানের লাইটের যতটুকু আলো আসছে তাতে স্পষ্ট না হলেও আবছা দেখা যাচ্ছে সবই। তারপর ব্লাউজটাও খুলে ফেললো। তিতি লজ্জায় উপর হয়ে শুয়ে পড়ল। কি করবেও? এদিকে মুগ্ধ কাছে আসতেই লজ্জায় মরে যায়, অপরদিকে নিজের সর্বস্ব তুলে দিতে ইচ্ছে করছে ওর জিম্মায়। মরতে ইচ্ছা করে মুগ্ধর হাতে। মুগ্ধ উপর হয়ে শুয়ে থাকা তিতিরের সারা পিঠে আদর করে দিতে লাগলো। তারপর তিতিরকে নিজের দিকে ফেরাতেই তিতির মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধও ধরল। কিছুক্ষণ এইভাবে থাকার পর মুগ্ধ তিতিরকে আবারও শুইয়ে দিল। ঠোঁটে চুমু খেলো, তারপর চুমু খেলো গলায়, বুকে, পেটে। তিতির কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাবার অবস্থা। কিচ্ছু ভালো লাগছে না তার, সবকিছু কেমন অসহ্যকর। সেই রকমই কিছু ছিল। তিতির চোখ বন্ধ করেছিল। হঠাৎ মুগ্ধ ঠোঁটের স্পর্শ পেল পায়ে। লাফিয়ে উঠে নেশা ভরা কণ্ঠে বলল, ছিছি, কি করছো? ছি বলছো কেন? আমার পায়ে মুখ দিচ্ছ কেন? তো কি হয়েছে? আমার পাপ হবে? কিচ্ছু হবে না। তোমার পায়ের উপর লোভ আমার কতদিনের জানো? একটু আদর তো করতে দাও। তিতির আর কিচ্ছু বলল না। জানে আর কিছু বলেও লাভ নেই, মুগ্ধ শুনবেই না। দুই পায়ে মন ভরে চুমু খেয়ে মুগ্ধ উঠে এলো তিতিরের নাভির 2 ইঞ্চি নিচে। চুমু খেতে খেতে মনে হলো কি করছে ও। আর তিতিরও আজ কিছুতেই বাধা দিচ্ছে না। ও তো ভাং খেয়ে আউট অফ মাইন্ড হয়ে গিয়েছে। কাল ঘুম থেকে উঠে যদি এইসবের জন্য আফসোস করতে থাকে, তাহলে মুগ্ধ নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। মুগ্ধ সরে গিয়ে শুয়ে পড়ল তিতিরের পাশে। তিতির মুগ্ধর হাতটা সরিয়ে বাহুতে মাথা রেখে জড়িয়ে ধরল ওকে। মুগ্ধ ওকে এক হাতে জড়িয়ে ধরে শুয়ে রইল। কিছুক্ষণ পর তিতির ওর উপরে উঠে শুয়ে ওর বুকে মাথা রাখলো। মুগ্ধ বুঝতে পারছে তিতির আরো আদর চাইছে। ওরও যে ইচ্ছে করছে, কিন্তু কি করবে? তিতিরের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তিতির পাখি, আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। তিতিরের বলতে ইচ্ছে করলো, না, থামা উচিত না, কিন্তু পারল না। বলল, জানি না। উচিত, কারণ এটা পাপ। তিতির মুগ্ধর বুকের উপর থেকে মাথা না তুলেই বলল, পাপ কেন হবে? আমরা তো দুজন দুজনকে ট্রু লাভ করি। গত 6টা বছর ধরে তো তোমাকে আমি আমার বর বলেই মেনে এসেছি। আর তুমিও তো আমাকে বউই ভাবো। শুধু ভাবেই না, মনে প্রাণে সেটা মানিও। কিন্তু আমাদের তো আর বিয়ে হয়নি বলো। আমাদের ফ্যামিলির জন্য হয়নি। আমার বাবা মা রাজি হলে অন্তত 2 বছরের আগে আমাদের বিয়ে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু তা তো আর হয়নি। আর এর থেকেও ইম্পর্টেন্ট কথা হলো, তোমার আর আমার বিয়ে কখনোই হবে না। তাই তোমার ভার্জিনিটি নষ্ট করার কোনো রাইট আমার নেই। যখন অন্য কারোর সাথে তোমার বিয়ে হয়ে যাবে, আজকের ভুলটাই তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেদিন। তাই কোনো ভুল করতে আমি চাইছি না। তিতির আর কিচ্ছু বলল না। মনে মনে বলল, মুগ্ধ, তুমি এতটা ভালো না হলেও পারতে। কখন ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তা সে টেরও পেল না।
কিন্তু কিছু বললও না। মুগ্ধ শুধু জড়িয়ে ধরে রইল। মনে মনে বলল, তিথি, জানি আমাদের বিয়ে অসম্ভব, তবু যদি কখনো কোনোভাবে এই অসম্ভবটা সম্ভব হয়, তাহলে এই মুহূর্তে যতটা কষ্ট তোমাকে দিলাম তার হাজার গুণ সুখ তোমার পায়ের কাছে এনে দেব।